বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সিআরপিসির কয়েকটা সেকশন নিয়ে আলোচনা করব। এই সেকশন গুলোর মধ্যে অন্যতম হলো সেকশন 28। সেকশন 28-এ যেটা বলা হয়েছে যে পিনল কোডের অধীনে অপরাধ সমূহের বিচার কোন আদালত কর্তৃক হবে, অর্থাৎ দ্য কোর্ট অফ দ্য পিনল কোড 1860 এর বিভিন্ন সংজ্ঞায়িত অপরাধগুলোর বিচার কোন আদালত করবে, সেই জিনিসটা এই সেকশন 28 বলা হয়েছে। এখানে তিনটি আদালতের নাম বলা হয়েছে, যে এই তিনটি আদালত পিনল কোডের সংজ্ঞায়িত অফেন্স গুলোর বিচার করতে পারবে। আপনারা জানেন পিনল কোডে অসংখ্য অপরাধ কে সংজ্ঞায়িত করা হয়েছে, অফেন্স এগেইনস্ট পার্সন এন্ড প্রপার্টি, যেমন সম্পত্তির বিরুদ্ধে সংগঠিত অপরাধ, দ্যাট মে বি এ থেফট, এক্সটর্শন, ড্যাকোইটি, রাবারি, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। দিজ আর দ্য অফেন্স এগেইনস্ট প্রপার্টি, অর্থাৎ সম্পত্তির বিরুদ্ধে সংগঠিত অপরাধ। তেমনি ভাবে অফেন্স এগেইনস্ট পার্সন, সেটা হোমিসাইড হতে পারে, কালপাবল হোমিসাইড হতে পারে, তারপরে আপনার গর্ভপাত হতে পারে, হার্ট হতে পারে। এ ধরনের নানা ধরনের যে অপরাধগুলো, এগুলো কেবল হচ্ছে পার্সোনাল প্রপার্টির বিরুদ্ধে সংগঠিত অপরাধ। তেমনি ইলেকশনের বিরুদ্ধে সংগঠিত অপরাধ, ওয়েটস এন্ড মেজার্স এর বিরুদ্ধে সংগঠিত অপরাধ, অফেন্স এগেনস্ট পাবলিক ট্রায়াল, এই ধরনের নানাবিধ অপরাধের এখানে সংজ্ঞায়ন করা হয়েছে। সেকশন 20-তে এটাই বলা হয়েছে যে এই পিনাল কোডে সংজ্ঞায়িত অপরাধগুলোর বিচার আসলে কে করবে। এখানে তিনটি আদালতের নাম সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা হলো হাইকোর্ট বিভাগ, এই পিনাল কোডে সংজ্ঞায়িত অপরাধগুলোর বিচার করতে পারবে। আবার বলা হয়েছে পিনাল কোডে সংজ্ঞায়িত অপরাধের বিচারগুলো দায়রা জজও করতে পারবে, কোর্ট অফ সেশন জাজ। থার্ড যে জিনিসটা বলা হয়েছে, যে সিআরপিসির সেকেন্ড শিডিউলের অষ্টম কলমে যে সকল আদালতের নাম আছে সেই আদালত বিচার করতে পারবে। তাহলে পেনাল কোডে সংজ্ঞায়িত বিভিন্ন ধরনের যে অপরাধগুলো আছে, সেই অপরাধগুলোর বিচার কে করবে, কোন আদালত কর্তৃক বিচার্য হবে, সেটা আমরা যদি সিআরপিসির সেকেন্ড শিডিউল অষ্টম কলাম দেখি, তাহলে এখান থেকে সুস্পষ্ট হবে যে কোন আদালত এই অপরাধগুলোর বিচার করতে পারবে। তো আশা করি আহ, এটা মনে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট সেকশন। সেকশন 28-এ এই কথাগুলো বলা আছে। এখান থেকে যেভাবে বার এবং বিজিএস এমসিকিউ প্রশ্নগুলো হতে পারে, তার মধ্যে একটা হতে পারে যে পেনাল কোডে সংজ্ঞায়িত অফেন্স গুলোর বিচার নিম্নের কোন আদালত কর্তৃক হতে পারে। তখন হাইকোর্ট বিভাগ, দায়রা জজ, অথবা সিআরপিসি সেকেন্ড শিডিউলের অষ্টম কলমে বর্ণিত যে আদালতগুলোর নাম আছে সেটা, এভাবে উত্তর দিতে হবে। ওকে। এরপরে সেকশন 29, এটা আরেকটা সেকশন। সেখানে বলা হয়েছে সেকশন 28-এ আমরা যেটা দেখলাম যে শুধুমাত্র পিনাল কোডে সংজ্ঞায়িত অফেন্স গুলোর বিচারকারী আদালতের নাম বলা হয়েছে, কিন্তু পেনাল কোড ছাড়া তো আমাদের আরো অনেক ল অফ ক্রাইমস আছে, যেমন নারী শিশু নির্যাতন দমন আইন 2000 এর সংজ্ঞায়িত যে অপরাধগুলো আছে, আহ তারপরে সন্ত্রাসী দমন আইন 2009-এর অধীনে সংজ্ঞায়িত অপরাধ আছে, মানব পাচার আইন 2012-র সংজ্ঞায়িত অপরাধ আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018, যদিও এটা সম্প্রতি হয়েছে, বাতিল হয়েছে, এটার অধীনে কিছু সংজ্ঞায়িত অপরাধ আছে। 2006 সালে তথ্য প্রযুক্তি আহ, আইনের অধীনে সংজ্ঞায়িত কিছু অপরাধ আছে। এরকম এসিড দমন অপরাধ আইন 2002 আছে। হ্যাঁ, ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অথবা দুর্নীতি দমন কমিশন আইন 2004, এ ধরনের অনেক ধরনের ল অফ ক্রাইমস আছে। এগুলোর সংজ্ঞায়িত অফেন্স গুলোর বিচার কোন আদালত করতে হবে, সেই বিষয়ে সেকশন 29-এ বলা হয়েছে। 29-এ যে বলা হয়েছে যে প্রচলিত বিশেষ আইনের অপরাধ সমূহ ওই আইনে যে আদালত কর্তৃক বিচার্য হওয়ার কথা বলা থাকবে, সেই আদালত কর্তৃক তার বিচার হবে, নতুবা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898-এর বিধান অনুসারে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে সংশ্লিষ্ট আইনের পিনাল কোড ব্যতীত অন্য যে ল অফ ক্রাইমস গুলো আছে, যেমন ধরেন আমরা নারী শিশু আইনের কথাই বলি, তো নারী শিশু আইন, নির্যাতন আইনের কথা যদি আমরা বলি, তাহলে এখানে যে সংজ্ঞায়িত অপরাধগুলো আছে, কমপক্ষে 15টা অফেন্স এখানে সংজ্ঞায়িত করা হয়েছে। তাহলে এই অফেন্স গুলোর বিচার কোন আদালত করতে হবে, তাহলে এই আইনে
সুস্পষ্ট করে বলা হয়েছে যে নারী শিশু আইনের সংজ্ঞায়িত অপরাধ গুলো একজন ট্রাইব্যুনাল কর্তৃক বিচার্য হবে। আর ট্রাইব্যুনালের বিচারক হবেন একজন জেলা ও দায়রা জজ পদমর্যাদার ব্যক্তি। তেমনি ভাবে আপনার আহ দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংজ্ঞায়িত আইন বা এর তফসিলে সংজ্ঞায়িত আইনগুলোর বিচার কে করবে, এটা বলা হয়েছে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958 সেকশন 3-তে স্পেশাল জজ কর্তৃক এগুলোর বিচার হবে। তেমনি অ্যাসিড অপরাধ দমন আইন 2002-এর সংজ্ঞায়িত অ্যাসিড ট্রিনকেসের বিচারগুলো কি হবে, সেখানে বলা হয়েছে যে ট্রাইব্যুনাল কর্তৃক বিচার্য হবে। ট্রাইব্যুনাল কি হবে? সেশন জাজ পর্যায়ের একজন বিচারক এই ট্রাইব্যুনাল গঠিত হবে। তেমনি ভাবে এই যে স্পেশাল পাওয়ার সেক্টর অধীনে যে অপরাধগুলা সংজ্ঞায়িত করা হয়েছে, বা বিস্ফোরক দ্রব্য আইন 2008-এর সংজ্ঞায়িত যে অফেন্স, এগুলোর বিচার কি করবে, এখানে বলা হয়েছে ট্রাইব্যুনাল কর্তৃক এগুলো বিচার্য হবে। তো ট্রাইব্যুনাল কি হবে? ট্রাইব্যুনাল আইদার হতে পারে সেশন জাজ অর এডিশনাল সেশন জাজ অর জয়েন্ট সেশন জাজ। এই ধরনের যে স্পেশাল যে ল গুলো আছে, যেমন মানব পাচার আইন 2012, তাহলে এর অফেন্স কে করবে? যে একজন ট্রাইব্যুনাল করবে। ট্রাইব্যুনাল কি হবে? যে নারী শিশু ট্রাইব্যুনাল বিচারকে বিচার করতে পারবে। বা 2013 সালের শিশু আইনে সংজ্ঞায়িত অপরাধগুলোর বিচার কি করতে পারবে? সেখানে বলা হয়েছে যে ট্রাইব্যুনাল নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অর্থাৎ জাজ করতে পারবে। এরকম এটাকে বলা হচ্ছে যে প্রচলিত বিশেষ আইনের অপরাধ সমূহ ওই আইনে, সংশ্লিষ্ট আইনে, যেমন নারী শিশু আইনে যে ট্রাইব্যুনালের কথা বলা থাকবে বা যে আদালতের কথা বলা থাকবে, সেই আদালত কর্তৃক বিচার্য হবে। আর যদি এরকম একটা বিশেষ আইন তৈরি হয়েছে কিন্তু তার অপসংজ্ঞায়িত অপরাধগুলোর বিচারের কথা সেখানে বলা নেই, তাহলে তখন সেটার বিচার হবে সিআরপিসির সেকেন্ড শিডিউলের 8ম কলমে যে আদালতগুলোর নাম বলা আছে সেই অনুযায়ী। এটাই বলছে সেকশন 29। তাহলে সেকশন 29 থেকে এমসিকিউতে যে প্রশ্ন হতে পারে সেটা হলো যে আহ, প্রচলিত বিশেষ আইনের অপরাধগুলোর বিচার কে করবে? তখন বলো, উত্তর হবে যে সংশ্লিষ্ট আহ, বিশেষ আইনে যে ধরনের আদালতের নাম বলা থাকবে সেই ধরনের আদালত কর্তৃক সেটা বিচার্য হবে। আর যদি না থাকে তাহলে সিআরপিসি অনুযায়ী হবে। এরপর আসেন সেকশন 29C। এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস দেওয়া হয়েছে, এটা অনেক সময় মিসকনসেপশন তৈরি করে এবং এটা খুবই ইম্পর্টেন্ট সেকশন, এটা অবশ্যই মনে রাখবেন। এখান থেকে কোশ্চেন হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এটা হলো 29C। এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধের বিচার, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধের বিচার কে করবে? এখানে বলা হয়েছে যে সরকার হাইকোর্টের হাইকোর্ট বিভাগের সঙ্গে পরামর্শক্রমে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ভালো করে নামগুলো শুনুন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এমন যে কোনো অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারে, অর্থাৎ বিচার করতে পারবে। তাহলে কি বলছি? মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয়, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় ব্যতীত অন্য যে কোনো ধরনের অপরাধ, সেটা ড্যাকুইটি হতে পারে, সেটা এক্সটর্শন হতে পারে, সেটা থেফট হতে পারে, আহ, সেটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হতে পারে, সেটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন হতে পারে। এ ধরনের নানা ধরনের যে অপরাধগুলো আছে, এক কথায় মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এমন যে কোনো অপরাধের বিচার করতে পারবে। যেমন ধরেন 306 পিনাল কোডের আত্মহত্যায় প্ররোচনা, এটা তো বড় ধরনের একটা অফেন্স, কিন্তু এটা যেহেতু মৃত্যুদণ্ডের দণ্ডনীয়, 10 বছর কারাদণ্ডের দণ্ডনীয়, এত এটার বিচার একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার করতে পারবে। আবার বলা হলো যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ভালো করে শুনেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস, যাবজ্জীবন, মৃত্যুদণ্ড এবং 10 বছরের অধিক সাজা হয় এমন অপরাধ ব্যতীত অন্য যে কোনো অপরাধের বিচার করতে পারবে যদি তারা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়। তাহলে এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস, ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস, এই দুই ক্যাটাগরির ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছরের অধিক সাজা হয় এমন অপরাধ ব্যতীত যে কোনো অপরাধের বিচার করতে পারবে, বিচার করতে পারবে। আর
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড ব্যতীত অন্য যে কোনো অপরাধের বিচার করতে পারে। তাহলে আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে একজন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়ালে বলেন, চিফ মেট্রোপলিটনে বলেন, বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বলেন, বা মেট্রোপলিটন অল আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ইন রেসপেক্ট অফ দেয়ার জুডিশিয়াল পাওয়ার্স, তারা হাইয়েস্ট 5 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করতে পারে। তাহলে এই যে মৃত্যুদণ্ড ব্যতীত, তাহলে যদি যাবজ্জীবন কারাদণ্ড হয় তাহলে কি তার শাস্তি দিতে পারবে? যদি 10 বছর কারাদণ্ড হয়, যদি 14 বছর কারাদণ্ড হয়, তাহলে কি তার শাস্তি দিতে পারবে? এইখানে বিষয়টা লুকিয়ে আছে। কথাটা ভালো করে খেয়াল করতে হবে। 29C-তে বলা হয়েছে যে সরকার হাইকোর্ট বিভাগের সঙ্গে পরামর্শ ক্রমে মৃত্যুদণ্ড ব্যতীত অন্য যে কোনো অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারবে। বিচার করার ক্ষমতা, মাইন্ডেড বিচার, সাজা দেওয়ার ক্ষমতা না। এইখানে পার্থক্যটা মনে রাখতে হবে। ট্রায়াল করতে পারবে। ট্রায়াল করার অর্থ কি? রেকর্ডিং এভিডেন্স নিতে পারবে, রেকর্ডিং অফ এভিডেন্স নিতে পারবে, সাক্ষ্য গ্রহণের পর 342 এক্সামিনেশন করতে পারবে, তারপর আর্গুমেন্টস করতে পারবে। রায় লেখার সময় যদি তিনি মনে করেন যে এর তো 10 বছরের সাজা হবে, হতে পারে, এর তো 15 বছরের সাজা হতে পারে, এর তো যাবজ্জীবন সাজা হতে পারে, যে অপরাধটা আমি বিচার করলাম, কিন্তু আমার তো এটার পাওয়ার নেই, আমি তো ম্যাজিস্ট্রেট, তাহলে তখন তিনি সংশ্লিষ্ট সেশন জাজের কাছে এই মামলাটা পাঠিয়ে দিবেন, বা মহানগর দায়রা জজের কাছে তিনি এটা পাঠিয়ে দিবেন। এই পার্থক্যটা মনে রাখতে হবে। ঠিক একইভাবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছর অধিক সাজা হয় এমন অপরাধের এরা বিচার করতে পারবে না, কিন্তু এর নিচে সাজা হয়, 7 বছর হয়, 8 বছর হয়, সেগুলোর তারা আহ, বিচার করতে পারবে। কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, আপনারা জানেন, 5 বছরের বেশি শাস্তি দেওয়ার তার ক্ষমতা নেই। তাহলে তখন কি করবে? তখন তারা আর শাস্তিটা দিতে পারবে না। বিচার করলো, সাক্ষ্য সাবদ রেকর্ড করলো, 342 করলো, ইত্যাদি করলো, কিন্তু শাস্তি দিতে পারবে না। শাস্তি যদি বেশি হয় তার বিবেচনায়, তখন তিনি এটা ট্রান্সফার করে দিতে হবে। তাহলে এই পার্থক্যটা মনে রাখতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সেকশন, এবং এই সেকশন থেকে অবশ্যই কোশ্চেন হওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে। এবং আহ, বিশেষ করে যারা বিজেএস পরীক্ষা দেন তারা অবশ্যই ওয়ার্ড বাই ওয়ার্ড এই জিনিসগুলো পড়বেন, মনে রাখবেন, এবং এই ডিফারেন্স গুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। এবং আইন বারবার পড়তে হয়, মনে রাখবেন, বারবার পড়তে হয়, তাহলে আপনার সামনে ক্লিয়ার হয়ে ওঠে। আইন সেকশনের দিকে তাকিয়ে থাকতে হয়। আইন একবার পড়ার জিনিস না, আইনকে 10 বার পড়বেন, 10 ভাবে আপনার কাছে এটা প্রতিভাত হবে, তাহলে ভালো করে মনে থাকবে। তো আজকে এই পর্যন্তই। বাদুল্লাহ একাডেমির পক্ষ থেকে আবার আপনাদের ধন্যবাদ। আহ, আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি মন চায় তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন। আর যদি কেউ ঘরে বসে আপনার এক্সামিনেশন এক্সামিনেশন কি ধরনের হলো পরখ করতে চান, তাহলে আমাদের কাছে প্রায় 4,000 অনলাইন কোশ্চেন আছে। ঘরে বসে আপনি অনলাইন টেস্ট, এমসিকিউ টেস্ট নিতে পারেন। আবারও বাদুল্লাহ একাডেমির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আমরা আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে থাকি। আপনার সফলতা কামনা করে, আপনারা যদি জাজ হলেন তো হলেন, আর যদি না হন তাহলে বার কাউন্সিল এনরোলমেন্ট হলে আপনার ভালো প্র্যাকটিসের জন্য, অল্প সময় দক্ষতা অর্জন করার জন্য আমাদের সঙ্গে থাকতে পারেন। আমরা আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম দীর্ঘদিন ধরে, সেই 2008 থেকে পরিচালনা করে আসছি। বাংলাদেশের একমাত্র আইনজীবী প্রশিক্ষণ প্রতিষ্ঠান। থ্যাংক ইউ অ্যাগেন।